গুড আফটারনুন স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা। আজ তোমাদের নেপোলিয়ান বোনাপার্টের শেষ ক্লাস। এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেপোলিয়ানের বিরুদ্ধে একটা বড় শক্তিজোট গঠন হয়েছে, সেই শক্তিজোট নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি নেপোলিয়ানের যে পতন ঘটলো, কেন নেপোলিয়ানের পতন ঘটলো, ওভারঅল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, নেপোলিয়ানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, আর এখানে বর্ণনা রয়েছে চতুর্থ শক্তিজোট। এর আগে আমরা পড়েছিলাম যে নেপোলিয়ানের বিরুদ্ধে অলরেডি 3টে শক্তিজোট গঠিত হয়েছিল। নেপোলিয়ানের জীবনের একদম শেষ অধ্যায়েতে চতুর্থ শক্তিজোট গঠন হচ্ছে। এই চতুর্থ শক্তিজোট নেপোলিয়ানের বিরুদ্ধে যেখানে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, সেই ঘটনার বিবরণ আমরা পরপর দেখে নেব। এখানে রয়েছে যে নেপোলিয়ানের মস্কো অভিযানের শোচনীয় ব্যর্থতা। একটা বিষয় তোমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল, যেখানে ছিল যে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করতে গিয়েছিল। তো নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করতে গিয়ে তার শোচনীয় যে ব্যর্থতা, সেই ব্যর্থতা জনসমক্ষে ধরা পড়েছিল। এই যে জনসমক্ষে ধরা পড়েছিল নেপোলিয়ানের যে দুর্বলতা, সেই দুর্বলতা যখন ইউরোপের মানুষের কাছে ফুটে উঠল, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু চতুর্থ শক্তি জোট আবার মিত্র শক্তিবর্গ কিন্তু তারা জোটবদ্ধ হচ্ছে। তো নেপোলিয়ানের মস্কো অভিযানের শোচনীয় ব্যর্থতা, এখানে তোমাদের একটা প্রশ্ন দিয়ে রাখছি যে নেপোলিয়ান কবে মস্কো অভিযান করেছিল? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেপোলিয়ানের মস্কো অভিযানের শোচনীয় ব্যর্থতা সমগ্র ইউরোপে এক নব উন্মাদনা সৃষ্টি করে। নেপোলিয়ান অজয় নন, এই ধারণা প্রমাণিত হতেই ইউরোপীয় শক্তিবর্গ তার বিরুদ্ধে জোটবদ্ধ হতে শুরু করে। তাহলে নেপোলিয়ানের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট বা ইউরোপীয় শক্তিবর্গ তারা একসঙ্গে জোটবদ্ধ হচ্ছে। কেন জোটবদ্ধ হচ্ছে? যে এর আগে আমরা দেখছি যে নেপোলিয়ান মস্কো অভিযানে তিনি ব্যর্থ হয়ে গেলেন, সেখানে যুদ্ধেতে তিনি পরাজিত হয়ে গেলেন। তাহলে চতুর্থ শক্তিজোট এবারে কিন্তু গঠিত হবে। তো এই ইউরোপীয় শক্তিবর্গ তার বিরুদ্ধে জোটবদ্ধ হতে শুরু করে। রাশিয়া, দেখো চতুর্থ শক্তিজোটে কারা কারা ছিল? রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড চতুর্থ শক্তিজোট গড়ে তোলে। পরে তুরস্ক, সুইডেন, অস্ট্রিয়া এতে যোগ দেয়। তাহলে চতুর্থ শক্তিজোট গঠিত হচ্ছে, আমরা দেখছি কাকে কাকে নিয়ে। রাশিয়াকে নিয়ে গঠিত হচ্ছে, প্রাশিয়াকে নিয়ে গঠিত হচ্ছে, আর ইংল্যান্ড তো আছেই। পাশাপাশি বেশ কিছু রাষ্ট্র এতে অংশগ্রহণ করেছিল বা জোটবদ্ধ হয়েছিল, তুরস্ক, সুইডেন এবং অস্ট্রিয়া। কিন্তু কত সালে প্রতিষ্ঠা হলো চতুর্থ শক্তিজোট? সময়কালটা হচ্ছে 1813 সালে। এই 1813 সালে ইউরোপীয় শক্তিবর্গ এই চতুর্থ শক্তিজোট কিন্তু গঠন করলো। প্রশ্ন আসতেই পারে, চতুর্থ শক্তিজোট কত সালে গঠিত হয়? 1813 সালে চতুর্থ শক্তিজোট গঠিত হয়। এরপরে দেখো যে চতুর্থ শক্তিজোট অঙ্গীকার করে যে এবারে চতুর্থ শক্তিজোট নেপোলিয়ানের বিরুদ্ধে অঙ্গীকার করছে, তারা শপথ নিচ্ছে। কিভাবে শপথ নিচ্ছে? না, নেপোলিয়ানের পতন না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে যুদ্ধে অব্যাহত রাখবে। যতদিন পর্যন্ত নেপোলিয়ানের পতন না ঘটছে, তাহলে কনস্ট্যান্টলি তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ তারা করবে। এই মর্মে তারা একটা কিন্তু জোট গঠন করলো, যে জোটটার নাম ছিল চতুর্থ শক্তি জোট। এরপরে যদি আমরা দেখতে যাই, চতুর্থ শক্তিজোট তো গঠিত হলো। তা চতুর্থ শক্তিজোট যখন গঠিত হলো, জার্মানিতে এবার আমরা দেখব জাগরণ শুরু হচ্ছে। এই জার্মান জাগরণে যে জার্মান রাজ্যটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তার নাম হচ্ছে প্রাশিয়া। ইতিমধ্যে নেপোলিয়ানের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে, নেপোলিয়ান তার সারা জীবনেই কিন্তু আগ্রাসী মনোভাব নিয়েই তিনি কিন্তু চলতেন। তাহলে ইতিমধ্যে নেপোলিয়ানের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সমগ্র জার্মানিতে জাতীয়তাবাদী বিক্ষোভ শুরু হয়। এর আগেও আমরা দেখেছিলাম যে জার্মানিতে কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট যখন প্রবেশ করেছিল, তিনি কনফেডারেশন অফ দ্য রাইন, জার্মানিতে অনেকগুলো রাজ্য ছিল এবং রাজ্যের সংখ্যাটা ছিল প্রায় 300টা। সেই 300টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে নেপোলিয়ান বোনাপার্ট জুড়ে জুড়ে 39টা রাজ্য নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে তুলেছিলেন। সেইখানেই কিন্তু নেপোলিয়ান বোনাপার্টের একটা জাগরণ শুরু হয়েছিল। তাহলে জার্মানিতে আমরা দেখছি যে নেপোলিয়ানের
যে বিরুদ্ধে যে জার্মানিতেও জাগরণ শুরু হচ্ছে। এই জার্মান জাগরণেতে যে রাজ্যটি নেতৃত্ব দিচ্ছে তার নাম হচ্ছে প্রাশিয়া। নেপোলিয়নের হাতে পরাজয়ের পর প্রাশিয়াতে জাতীয় পুনর্গঠন শুরু হয়। এর আগে নেপোলিয়ন কিন্তু প্রাশিয়াকেও পরাজিত করেছিল। জার্মানিকে তো করেইছে, তবে তো জার্মান রাজ্যটা দখল করেছে। তো এই প্রাশিয়াতে জাতীয় পুনর্গঠন যেখানে শুরু হলো, মানে প্রাশিয়াতে আবার কিন্তু নতুন করে আবার জাগরণ কিন্তু শুরু হচ্ছে। এই প্রাশিয়ার জাগরণেতে যে সমস্ত দেশপ্রেমিকরা, যে সমস্ত নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে হচ্ছে হার্ডেনবার্গ। এই নামগুলো মনে রাখবে যে প্রাশিয়ার জাগরণে, নেপোলিয়নের বিরুদ্ধে জাগরণে কোন কোন দেশপ্রেমিকরা বা কোন কোন নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে একটা আমরা দেখতে পাচ্ছি যে হার্ডেনবার্গ, তারপর হচ্ছে স্টাইন, সানহর্স্ট, হুমবোল্ড, এই সমস্ত দেশপ্রেমিকদের উদ্যোগেই কিন্তু প্রাশিয়াতে নানাবিধ সংস্কার এমনকি প্রবর্তিত হয় এবং প্রাশিয়া একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে। আমরা প্রাশিয়া সম্পর্কে বা জার্মানি সম্পর্কে, জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে আমরা পরের অধ্যায়েতে পড়ব। তো সেখানেও দেখব যে কিভাবে জার্মানি একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করছে। এবারে দেখো, এই যে প্রাশিয়াতে যে জাগরণ গড়ে উঠলো, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ মুক্তিকামী জনগণ নেপোলিয়নকে বাধা দেওয়ার জন্য তৈরি হয় এবং প্রাশিয়ার এই ভাবধারা সমগ্র জার্মানিতে কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে প্রাশিয়াতে জাগরণ শুরু হচ্ছে, সেই জাগরণের ফলেতে সেই জাগরণের যে ঢেউ, সেই ঢেউ আছড়ে পড়লো জার্মানির উপরে। ফলে জার্মান মানুষও কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে তারা জাগ্রত হলো। এরপরে দেখো যে নামটা রয়েছে লিপজিগের যুদ্ধ। তাহলে জার্মানিতে যখন জার্মান মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে নেপোলিয়নের বিরুদ্ধে বা যখন জাগরণ ঘটছে, সেরকম জার্মানেরই একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেই জায়গার নাম হচ্ছে লিপজিগ। সেই লিপজিগের যুদ্ধতে কিন্তু 3 দিন ধরে কন্টিনিউ যুদ্ধটা চলেছিল, যার ফলেতে নেপোলিয়নের কিন্তু পতন ঘটেছিল। তো সেই লিপজিগের যুদ্ধ সম্পর্কে আমরা পড়বো। এই লিপজিগের উপর থেকেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে তাকে কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়। লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় বা ব্যাটেল অফ নেশন বলা হয়। কেন বলা হয় তার কারণটা হচ্ছে, এই লিপজিগের যুদ্ধে নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের 13টা রাষ্ট্র কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। 13টা রাষ্ট্র কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই কারণে লিপজিগের যুদ্ধকে ব্যাটেল অফ নেশন অথবা জাতিসমূহের যুদ্ধ বলা হয়। তো যাই হোক, আমরা লিপজিগের যুদ্ধ সম্পর্কে একটু দেখে নিই যে চতুর্থ শক্তিজোট নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। এই জোটের কত সালে যুদ্ধযাত্রা করছে তারিখটা আমরা কিন্তু লিখেছিলাম, এই সালটা 1813 সালে এই চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল। এই 1813 সালেতেই লিপজিগের যুদ্ধটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো এই জোটের সেনানায়কদের মধ্যে, মানে এই যে জোটে যারা যে সমস্ত রাষ্ট্রগুলো বললাম যে 13টা রাষ্ট্র অংশগ্রহণ করেছে লিপজিগের যুদ্ধতে, এই যে 13টা রাষ্ট্র অংশগ্রহণ করেছিল, এদের মধ্যে যে সমস্ত বিশেষ করে সেনা প্রধানরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে আছে উইটগেনস্টাইন, ইয়ার্ক, ব্লুকার, বয়েলয় হর্ষ কয়াকাররা ব্লুকার হবে, ব্লুকার প্রমুখ। 1813 খ্রিস্টাব্দের সূচনায় রাশিয়ার যুগ্ম সেনাবাহিনীর প্রধান এই ব্লুকার হবে। বয়েলয় হর্ষ কয়াকার। ব্লুকার কোথাকার সেনাপ্রধান ছিলেন? ব্লুকার ছিলেন প্রাশিয়া এবং রাশিয়ার এই দুই রাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান ছিলেন ব্লুকার। তো তার নেতৃত্বে সাইলেশিয়া থেকে, এবার আমরা দেখব যে নেপোলিয়ন বোনাপার্টকে পুরো চারিদিক থেকে কিন্তু ঘিরে ধরছে। তো এই ব্লুকারের নেতৃত্বেই সাইলেশিয়া থেকে ফ্রান্সের দিকে যেখানে অগ্রসর হয়। আবার উত্তর দিকে সুইডেনের সেনাদল ফ্রান্সের অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি কি, নেপোলিয়নের বিরুদ্ধে সাইলেশিয়া থেকে ব্লুকারের নেতৃত্বে ফ্রান্সের বিরুদ্ধে যেখানে যাত্রা বা অগ্রসর শুরু করেছে, আবার উত্তর দিক থেকে সুইডেনের সেনাদল ফ্রান্সের অভিমুখে যাত্রা করছে। আবার দেখো, দক্ষিণ দিক থেকে কিন্তু অস্ট্রিয়া বাহিনী ফ্রান্সকে আক্রমণ করে। এইভাবে ফ্রান্স চতুর্দিক থেকে আক্রান্ত হয়। তাহলে চারিদিক থেকে নেপোলিয়ন বোনাপার্টকে এবারে ঘিরে ধরেছে এবং চারিদিক থেকেই কিন্তু আক্রমণ শুরু হয়েছে। নেপোলিয়ন ড্রেসডেনের যুদ্ধে, নেপোলিয়নের জীবনের মানে নেপোলিয়ন তো পরাজয় বরণ করেই ছিল, তার জীবনের শেষ যে উল্লেখযোগ্য জয় ছিল
সেই যুদ্ধটার নাম ছিল কিন্তু ড্রেসডেনের যুদ্ধ। তাহলে নেপোলিয়ান ড্রেসডেনের যুদ্ধটা হয়েছিল 1813 সালের আগস্ট মাসে অস্ট্রিয়াকে পরাজিত করেন। তাহলে নেপোলিয়ান যে রাষ্ট্রটাকে সর্বশেষ পরাজিত করছে সেই রাষ্ট্রটার নাম হচ্ছে অস্ট্রিয়া। যুদ্ধটার নাম ছিল ড্রেসডেনের যুদ্ধ, সময়কাল ছিল 1813, আর যে মাসটা ছিল সেটা হচ্ছে আগস্ট মাস। তাহলে এই জয় ছিল ক্ষণস্থায়ী, মানে নেপোলিয়ান বোনাপার্ট এই যে ড্রেসডেনের যুদ্ধে জয়লাভ করলেন, এই তার যে যুদ্ধ জয়ের যে নীতি বেশি দিন কিন্তু আর তার টিকে থাকলো না, তার এই যুদ্ধ জয় খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে পড়েছিল। তো মিত্র শক্তি তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। আমরা দেখলাম যে সাইলেশিয়া, আবার উত্তর দিক থেকে সুইডেন, আবার দক্ষিণ দিক থেকে কিন্তু অস্ট্রিয়া আক্রমণ করছে। এটি তার শেষ উল্লেখযোগ্য জয়। কোনটি তার শেষ উল্লেখযোগ্য জয়? না, ড্রেসডেনের যুদ্ধটাই হচ্ছে তার জীবনের শেষ উল্লেখযোগ্য জয়। আর নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু সেইভাবে আর জয়লাভ করতে পারেনি। এই জয় ছিল ক্ষণস্থায়ী। মিত্র শক্তি তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। জার্মানির লিপজিগে, এই নামটা ভালো করে পড়ে রাখবে, প্রশ্ন বারবার কিন্তু আসে। জার্মানির লিপজিগে 3 দিন একটানা যুদ্ধের পর পিছু হটতে বাধ্য হন। সংখ্যাতেও লিখে দিচ্ছি, 3 days, 3 দিন একটানা যুদ্ধের পর তিনি পিছু হটতে বাধ্য হন 1813 সালের অক্টোবরের দিকে। এই যুদ্ধে তার প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং তার সাম্রাজ্য ভেঙে পড়ে, মানে অর্থাৎ এই যুদ্ধে পরাজয়ের পরেতেই তার যে ইউরোপ ব্যাপী যে সাম্রাজ্য ছিল তাসের ঘরের মতন কিন্তু ভেঙে পড়লো। তাহলে লিপজিগের যুদ্ধ সম্পর্কে ভালো করে করতে হবে, কাকে কেন ব্যাটেল অফ নেশন অথবা জাতিসমূহের যুদ্ধ বলা হয়। দেখো এখানে জাতিযুদ্ধ সম্পর্ক বর্ণনাটা আছে যে জার্মানি নেপোলিয়নের শাসনমুক্ত হয়। ওয়েস্টফেলিয়া, মেক্রেনবার্গ, কনফেডারেশন অফ দ্য রাইন, আমরা দেখেছিলাম এই কনফেডারেশন অফ দ্য রাইন যে জার্মানির প্রায় ক্ষুদ্র ক্ষুদ্র 300টা রাজ্য ছিল, সেই 300টা রাজ্যকে জুড়ে জুড়ে 39টা রাজ্যে যেখানে পরিণত করেছিল, যেটাই কনফেডারেশন অফ দ্য রাইন নামে পরিচিতি লাভ করেছিল। তাহলে এই কনফেডারেশন অফ দ্য রাইন ফরাসি সাম্রাজ্য থেকেও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, মানে অর্থাৎ লিপজিগের যুদ্ধে যে ব্যর্থতা, সেই ব্যর্থতার পরেতেই কিন্তু নেপোলিয়নের সাম্রাজ্য তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। ফলে কিন্তু এক একটা রাজ্য এবং এক একটা দেশ কিন্তু ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কনফেডারেশন অফ দ্য রাইন ফরাসি সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ট্রিয়া হিতরাজ্য ফিরে পায়, মানে অস্ট্রিয়া তার যে সমস্ত রাজ্যগুলো হারিয়েছিল লিপজিগের যুদ্ধের পরেতে কিন্তু সে আবার ফিরে পেয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, হল্যান্ড স্বাধীন হয়ে যায়। আমরা দেখেছিলাম, তোমাদের এখানে একটা প্রশ্ন দিয়ে রাখছি যে হল্যান্ডে কি মানে কোন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে হল্যান্ডও স্বাধীন হয়ে যাচ্ছে লিপজিগের যুদ্ধের পর। তারপর ডেনমার্ক মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে। লিপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। এখানে পরিষ্কারভাবে বর্ণনাই রয়েছে যে লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়, কারণ এই যুদ্ধে ইউরোপের 13টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে একযোগে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। কাকে, এখানে প্রশ্নটা লিখে দিচ্ছি, কাকে কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়? দু নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে, কাকে কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়। এরপরে দেখো ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব, মানে লিপজিগের যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজয় করলো। এবারে এই যে চতুর্থ শক্তিজোট, তার বিরুদ্ধে যে একটা বড় শক্তিজোট গঠিত হয়েছিল, সেই শক্তি মানে মিত্র পক্ষ ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব দিচ্ছে। কাকে দিচ্ছে? নেপোলিয়ন বোনাপার্টকে ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব দিচ্ছে। ফ্রাঙ্কফুর্টও একটা জায়গার নাম। বিজয়ী মিত্র শক্তি এবার ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব দ্বারা নেপোলিয়নকে সম্মানজনক শর্তে সন্ধির প্রস্তাব দেয়। সময়কালটাও 1813 খ্রিস্টাব্দের 9 নভেম্বর। এই প্রস্তাব মানে এই যে ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব দেয়া হলো, বা এই যে একটা সন্ধি হলো নেপোলিয়ন বোনাপার্টকে যে প্রস্তাবটা পাঠানো হলো, সেই প্রস্তাবেতে কি কি বলা হয়েছিল এবং এই প্রস্তাবটা নেপোলিয়ন বোনাপার্ট গ্রহণ করলো কিনা সেটাও দেখতে হবে। তাহলে নেপোলিয়ন বোনাপার্টকে ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব দ্বারা কি বলা হচ্ছে না, নেপোলিয়নকে ফ্রান্সের রাজা বলে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, নেপোলিয়ন বোনাপার্ট কত সালে ফ্রান্সের সম্রাট হিসাবে নিজেকে পরিচিতি পেয়েছিলেন?
তারপর এখানে কি বলা হচ্ছে যে নেপোলিয়নকে ফ্রান্সের রাজা বলে স্বীকৃতি দেওয়া হয় এবং বলা হয় যে আর কি বলা হচ্ছে না ফ্রান্স তার প্রাকৃতিক যে সীমানা, ফ্রান্স তার যে প্রাকৃতিক সীমানা বজায় রাখতে পারবে, অর্থাৎ ফ্রান্সের যে ভৌগোলিক সীমানা সেই ভৌগোলিক সীমানার মধ্যে ফ্রান্সকে থাকতে হবে। আর কি জার্মানির দিকে রাইন, ইতালির দিকে আল্পস, আর স্পেনের দিকে পিরেনিজ, এই হবে ফ্রান্সের প্রাকৃতিক সীমানা। নেপোলিয়ন এই প্রস্তাব অগ্রাহ্য করে। যে মানুষটির যুদ্ধ জয়ের নীতি এবং সমগ্র ইউরোপকে জয় করার যার চিন্তা ভাবনা, তার কাছে এই প্রস্তাব কখনোই তিনি মেনে নিতে কিন্তু পারেনি। আর অন্য কোনো রাজাও যদি তার মতন এই জায়গাতে থাকে সেও কিন্তু মেনে নিতে পারবে না। তাহলে নেপোলিয়ন বোনাপার্টকে আমরা দেখলাম যে লিপজিগের যুদ্ধের পরেতে যখন নেপোলিয়ন বোনাপার্ট পরাজয় বরণ করলো 1813 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব পাঠানো হলো। সেই ফ্রাঙ্কফুর্টের প্রস্তাবে কোন কোন বিষয়গুলো বলা হলো সেটা আমরা দেখলাম। এবার ফ্রাঙ্কফুর্টের প্রস্তাবের পরে নেপোলিয়নের কি প্রতিক্রিয়া আমরা দেখব। এবারে এখানে বলা হচ্ছে সিংহাসন ত্যাগ, মানে নেপোলিয়ন বোনাপার্টকে এবারে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হচ্ছে। বলছে এরপর মিত্রবাহিনী 5টি পথ ধরে ফ্রান্সের বিরুদ্ধে অগ্রসর হয়। দেখো এই যে ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব দেওয়া হয়েছিল নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু মেনে নিতে পারেনি। ফলে আবার কি হলো, নেপোলিয়ন বোনাপার্টকে 5টি পথ ধরে কিন্তু তার বিরুদ্ধে আবার কিন্তু যুদ্ধে অবতীর্ণ হচ্ছে দেখব। এবং এর ফলে পরাজয়ের পরেতে নেপোলিয়ন বোনাপার্টকে সিংহাসন ত্যাগ করছে এবং তাকে একটা বিশেষ দ্বীপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই দ্বীপটার নাম হচ্ছে এলবা দ্বীপ। তো সিংহাসন ত্যাগ সম্পর্কে আমরা দেখে নিই যে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে সিংহাসন ত্যাগ করছে। তাকে এলবা দ্বীপে পাঠিয়ে দেওয়ার পরে তো আবার নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু ফ্রান্সে আবার ফিরে এসেছিল। ফিরে এসে টানা 100 দিন তিনি রাজত্ব করেছিলেন, যেটাকে 100 দিনের রাজত্ব বলা হয়। তো আমরা সিংহাসন ত্যাগ সম্পর্কে আগে দেখি যে এরপর মিত্র বাহিনী 5টি পথ ধরে ফ্রান্সের বিরুদ্ধে অগ্রসর হয়। এই আক্রমণ প্রতিরোধ করার মতো ক্ষমতা আর নেপোলিয়নের ছিল না। দীর্ঘদিন যুদ্ধ করে 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 নেপোলিয়নের যে শক্তিশালী বাহিনী ছিল রণক্লান্ত হয়ে পড়েছে, অর্থের দিক থেকেও ঘাটতি পড়েছে। ফলে নেপোলিয়ন এই যুদ্ধকে আটকানোর মতো তার আর পরিস্থিতি ছিল না। নেপোলিয়নের সেনাপতিরা রণক্লান্ত, অনুচরেরা একে একে তাকে ত্যাগ করছে, আর জনসাধারণ উদাসীন। এইরকম বলছে এমত অবস্থায় শত্রু সেনা প্যারিস দখল করলো, মানে এই মিত্রপক্ষের যে মিত্র বাহিনীর যে সেনা তারা কিন্তু প্যারিসে কিন্তু প্রবেশ করছে। প্যারিসে প্রবেশ করে কিন্তু প্যারিস দখল করে নিচ্ছে 1814 খ্রিস্টাব্দের মার্চ মাসে। এবং নির্বান্ধব এবং পরাজিত সম্রাট 6 এপ্রিল মিত্র শক্তি জোটের সঙ্গে ফন্টেনব্লু সন্ধি, এই চুক্তিটার নাম বা সন্ধিটার নামও পড়ে রাখতে হবে যে ফন্টেনব্লু সন্ধি কত সালে স্বাক্ষরিত হচ্ছে। তাহলে ফন্টেনব্লু সন্ধির স্বাক্ষর করে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করলেন। তাহলে নেপোলিয়ন বোনাপার্টের সেই যে যাত্রা শুরু হয়েছিল 1799 সালে, আর এখানে 1814 সালে তাকে আবার সিংহাসন ত্যাগ করে দিতে হচ্ছে। তাহলে এই দীর্ঘ 15 বছর নেপোলিয়ন বোনাপার্টের কিন্তু ফ্রান্সে রাজত্ব ছিল। তাহলে এখানে ফ্রান্সের সিংহাসন তিনি ত্যাগ করলেন। তাকে ফ্রান্স ও ইতালির মাঝে ভূমধ্যসাগরের উত্তরে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হলো। এলবা দ্বীপটা কোথায় অবস্থিত? ফ্রান্স এবং ইতালির মাঝে যে ভূমধ্যসাগর রয়েছে সেই ভূমধ্যসাগরের বুকেতেই উত্তর দিকে একটা দ্বীপ রয়েছে, যে দ্বীপটার নাম হচ্ছে এলবা দ্বীপ। এই এলবা দ্বীপে নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসনে পাঠানো হলো। আর কি কি করা হলো না, ফন্টেনব্লু সন্ধির মাধ্যমে যেখানে বলা হলো তাকে বার্ষিক একটা পেনশন বা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে, সেটাই হলো না তাকে একটা বার্ষিক পেনশনের ব্যবস্থা করা হলো। এলবা দ্বীপে যাওয়ার আগে নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিলেন? আমি সিংহাসন ত্যাগ করলাম। তার একটা বিখ্যাত উক্তি, আমি সিংহাসন ত্যাগ করলাম কিন্তু আমি কোনো কিছুই ছেড়ে গেলাম না। তখনও নেপোলিয়ন বোনাপার্ট আবার তিনি মনে মনে করছেন যে আমি আবার এসে ফ্রান্সে আবার দীর্ঘদিন রাজত্ব করব। এটা আর বেশি দিন কিন্তু চলতে পারে না। তবে নেপোলিয়ন বোনাপার্টের যেখানে সেনাবাহিনীরা দীর্ঘ 15 বছর যুদ্ধ করতে করতে তারা রণক্লান্ত হয়ে পড়েছে, তার বিশ্বস্ত যারা অনুচর ছিল, তার যারা ছায়াসঙ্গী ছিল, তারাও তাকে কিন্তু ধীরে ধীরে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এইরকম পরিস্থিতি কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট পরাজয় বরণ করছে এবং তাকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে। সেই এলবা দ্বীপে যাওয়ার আগে তিনি কি বললেন? তিনি বললেন যে আমি সিংহাসন ত্যাগ করলাম কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না। পরের বিষয়ে দেখো 100 দিনের রাজত্ব। একটু আগেই যে বিষয়টা বলছিলাম, তাহলে নেপোলিয়ন বোনাপার্ট তাকে এলবা দ্বীপে পাঠানো হলো
এলবা দ্বীপে পাঠানোর পর আবার নেপোলিয়ন বোনাপার্ট কি হচ্ছে, ফ্রান্সে আবার তিনি ব্যাক করবেন, এসে টোটাল 100 দিন রাজত্ব করবেন। তো সেই ঘটনাটাই আমরা পড়বো। তো 100 দিনের রাজত্বের আগে নেপোলিয়ন বোনাপার্ট যখন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করলেন, তাহলে ফ্রান্সকে তো পরিচালনা করার মতন কোনো একজন ব্যক্তি থাকতে হবে। তো তখন সেই সময় কোন মানুষ, কোন ব্যক্তি তিনি ফ্রান্সকে পরিচালনা করলেন? তাহলে যিনি সেই সময় ফ্রান্সকে পরিচালনা করলেন নেপোলিয়ন বোনাপার্টের পর, তারপরে আবার দেখবো যে বুর্বো রাজবংশ আবার ফ্রান্সে উপস্থিত হচ্ছে। তো এই সমকালীন পরিস্থিতি সম্পর্কে দেখবো। সমকালীন পরিস্থিতি মানে যা ফ্রান্সে তৎকালীন সময়ে কিরকম পরিস্থিতি ছিল, যে এলবা দ্বীপে নির্বাসিত হয়ে নেপোলিয়ন হতাশায় ভেঙে পড়েননি, সেখান থেকে তিনি ক্ষমতা পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেন। যে নেপোলিয়ন বোনাপার্ট এলবা দ্বীপে যাবার পরেও তার কাছে, তিনি নির্বাসনে থাকলেও কিন্তু তার কাছে বিভিন্ন কিন্তু খবরাখবর তিনি কিন্তু পেতেন। তো নেপোলিয়ন বোনাপার্ট সেখান থেকে তিনি আবার স্বপ্ন দেখছিলেন, যে এই কারণে সুদূর এলবা দ্বীপে বসেও তিনি ফ্রান্স ও ইউরোপের ঘটনাবলীর দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন। নেপোলিয়নের পতনের পর বুর্বো বংশীয়, এই নামটা, বুর্বো বংশীয় অষ্টদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট যখন তিনি চলে গেলেন এলবা দ্বীপে, সেখানে যাবার পরেতে ফ্রান্সের সিংহাসন তখন খালি। তখন ফ্রান্সের সিংহাসনে রাজা হিসেবে যাকে বসানো হলো তার নাম হচ্ছে অষ্টদশ লুই। কোন বংশীয় রাজা ছিলেন? বুর্বো বংশীয় রাজা। ফরাসি বিপ্লব পড়তে গিয়ে এই বুর্বো বংশ সম্পর্কে তোমরা পড়েছিলে, যেখানে সূর্য রাজা নামে কে পরিচিত ছিলেন, প্রজাপতি রাজা নামে কে পরিচিত ছিলেন, তারপরে হচ্ছে তোমার দাম্ভিক রাজা নামে কে পরিচিত ছিলেন, সেই ষোড়শ লুইয়ের নাম আমরা পড়েছিলাম। সেই ষোড়শ লুইয়ের পরেতে আবার কিন্তু ফ্রান্সের সিংহাসনে চলে আসছে অষ্টদশ লুই। অষ্টদশ লুই আবার ফ্রান্সের সিংহাসনে বসলেন। তিনি ফ্রান্সের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন না। কেন তিনি ফ্রান্সের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন না, বিষয়টা আমরা দেখব। পাশাপাশি ফ্রান্সে তার রাজত্বে মানে অষ্টদশ লুইয়ের রাজত্বকালেতেও কিরকম পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি সম্পর্কেও আমরা দেখব। প্রথমেই বলা হচ্ছে যে বুর্বো শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দেশত্যাগী অভিজাতরা দেশে ফিরে আসে। আমরা দেখেছিলাম যে ফরাসি বিপ্লব যখন হয়েছিল, অনেক কিন্তু অভিজাত তারা কিন্তু ফ্রান্স ছেড়ে চলে গিয়েছিল। যখন আবার সেই বুর্বো রাজবংশ যখন রাজত্ব শুরু করলো, তখন আবার কিন্তু সেই দেশত্যাগী অভিজাতরা যারা ফ্রান্স ছেড়ে অন্য জায়গায় চলে গেছিল, সেই অভিজাত বর্গ আবার ফ্রান্সে তারা কিন্তু ফিরে আসলো, এবং তাদের সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, তারা তাদের যে সম্পত্তি ছেড়ে রেখে গিয়েছিল সেটাকে তারা পাবার জন্য বলা হচ্ছে দেশে প্রবল বিতণ্ডা শুরু করে, তারা প্রবল কিন্তু বিক্ষোভ শুরু করে। আবার মধ্যবিত্ত সম্প্রদায় বিষয়টি সুনজরে দেখেনি। যারা মধ্যবিত্ত সম্প্রদায় ছিল তারা কিন্তু এই বিষয়টা কিন্তু মেনে নিতে পারেনি, যে অভিজাত বর্গ আবার দেশে ফিরে আসছে, ফলে আবার তাদের সম্পত্তি তাদের কাছে আবার দিতে হবে, এবং তারা দাবি করছে। এই বিষয়টাই কিন্তু মধ্যবিত্ত সম্প্রদায় মেনে নিতে পারেনি। তারপরে বলা হচ্ছে দেখো, এগুলো সব কিন্তু ওই পূর্ববংশীয় রাজা অষ্টদশ লুইয়ের সময়কালে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটছে। আর নেপোলিয়ন বোনাপার্ট বসে বসে স্বপ্ন দেখছে, বা বসে বসে বিভিন্ন ঘটনাবলী গুলো তার কাছে পৌঁছে যাচ্ছে, আর তিনি সেখানে কোন জায়গায় রয়েছেন তিনি এলবা দ্বীপে। এবারে বলা হচ্ছে দেখো, সেনাবাহিনী অষ্টদশ লুইয়ের শান্তিবাদী নীতি পছন্দ করছিলেন না। মানে অষ্টদশ লুই তখন ফ্রান্সে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল গড়ে উঠেছিল, মোটামুটি একটা তাল মিলিয়ে ষোড়শ লুই বলছি, অষ্টদশ লুই কিন্তু তিনি মোটামুটি দেশে একটা শান্তি স্থাপনের চেষ্টা করছিলেন। তাহলে এই ষোড়শ লুইয়ের সেনাবাহিনীরা অষ্টদশ লুইয়ের এই শান্তিবাদী নীতি পছন্দ করছিল না। আবার বলেছে নবপ্রতিষ্ঠিত বুর্বো শাসনে, মানে এই যে বুর্বো রাজবংশ আবার প্রতিষ্ঠা হলো ফ্রান্সের সিংহাসনে, কৃষকরা সামন্ত প্রভু ও গির্জার শোষণের সম্ভাবনা দেখছিল। তাহলে কৃষকরা আবার মনে মনে কি মনে করছে, যে এর আগে আমরা যেটা দেখেছিলাম যে সামন্ত প্রথার বিলোপ ঘটেছিল এবং কৃষকরা বেশ খানিকটা স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীনতা কিন্তু পেয়েছিল। যখন আবার দেখছে বুর্বো রাজবংশ প্রতিষ্ঠা হচ্ছে, আবার কৃষকদের কিন্তু একটা চিন্তা বেড়ে যাচ্ছে। তারা আবার মনে করছে যে হয় আবার জমিদারি প্রথা শুরু হবে, পাশাপাশি কি হবে, সেই যে গির্জা সাধারণ মানুষের উপরে যে জোর করে ট্যাক্স নিত, তাদের উপর যে অত্যাচার চালাতো, আবার সেই গির্জার শোষণও কিন্তু ফিরে আসতে পারে। এরা বিপ্লবের সময়ে পাওয়া জমি হারানোর বলছে আশঙ্কায় ভীত হয়ে ওঠে। যার ফলে কি হয় না, ষোড়শ লুই এই সময় কিন্তু একটা স্থিতি অবস্থা জারি করেছিল। অষ্টদশ লুই স্থিতি অবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও জনগণের তা বিশ্বাস করেনি।
তাহলে দীর্ঘদিন পূর্ব রাজবংশ যেখানে মানুষের উপরে অত্যাচার চলেছে, সাধারণ জনগণের কাছে যতই লোভনীয় প্রস্তাব দেওয়া হোক না কেন তাদের কাছে একটা সন্দেহর কিন্তু জায়গা তৈরি হবে। তাহলে জনগণের কাছে কিন্তু এই একই জিনিসই কিন্তু তৈরি হয়েছিল, যতই অষ্টদাতলুই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিক না কেন জনগণ সেটা কিন্তু বিশ্বাস করতে পারেনি। এরপরে দেখো বলা হচ্ছে মানে যখন অষ্টদশলুই সিংহাসনে বসছে ফ্রান্সে এই ধরনের জটিল পরিস্থিতি কিন্তু সম্মুখীন হচ্ছিলেন। তারপরে বলা হচ্ছে কি 2 নম্বর যে নেপোলিয়নের নির্বাসনের পর বিজয়ী শক্তিবর্গ ভিয়েনা নগরীতে এক সম্মেলনে মিলিত হন। পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নাম হচ্ছে ভিয়েনা সম্মেলন, যেটা তোমাদের পরের অধ্যায়ে পড়াবো যে পৃথিবীতে প্রথম যদি কোনো আন্তর্জাতিক সম্মেলন ঘটে সেটা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1814 থেকে 15 এই সালের মধ্যেই কিন্তু এই ভিয়েনা সম্মেলন বসেছিল। তাহলে বিজয়ী শক্তিবর্গ যারা চতুর্থ শক্তি জোটের যে একাধিক যে রাষ্ট্রগুলো তারা যখন জয়লাভ করলো তারা কিন্তু এবারে একটা গোল টেবিল বৈঠকে অনুষ্ঠিত হতে চলেছে। সেই অধিবেশনটা বা সেই সম্মেলনটার নামই ছিল কিন্তু ভিয়েনা সম্মেলন। সেই ভিয়েনা নগরীতে এক সম্মেলনে মিলিত হন। তাদের লক্ষ্য ছিল ইউরোপে প্রাক বিপ্লব পরিস্থিতি ফিরিয়ে আনা। বিষয়টা কি, ভিয়েনা সম্মেলনে যে সমস্ত রাষ্ট্রগুলো অংশগ্রহণ করেছিল আমরা পরের অধ্যায়ে পড়ব, যেখানে বিশেষ করে 4টি রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই 4টে রাষ্ট্রের নেতাদের প্রধানত বিশেষ করে প্রিন্স মেটার্নিক, এই নামটা ভালো করে মনে রাখবে, এই মেটার্নিকেরই কিন্তু একটা আলাদা তোমার চিন্তা ভাবনা ছিল যে ফ্রান্স তথা সমগ্র কিন্তু ইউরোপে আবার রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। তো এরকমই বিষয়টা আমরা দেখব যে তাদের লক্ষ্য ছিল, কাদের লক্ষ্য, এই যে বিজয়ী শক্তিবর্গ যারা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে জয়লাভ করেছে সেই সমস্ত দেশের রাষ্ট্রনায়কদের লক্ষ্যটাই ছিল কিন্তু যে ইউরোপে প্রাক বিপ্লব পরিস্থিতি ফিরিয়ে আনা। ইউরোপে প্রাক বিপ্লব পরিস্থিতি ফিরিয়ে আনা মানে এর আগে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বা এই সমগ্র ইউরোপে যে ধরনের ব্যবস্থাটা প্রচলিত ছিল সেই ধরনের ব্যবস্থাটা আবার তাতে মানে বিশেষ করে ফিরে আসুক। বলছে এবারে যে ফিরিয়ে আনা, ইতালি, পোল্যান্ড ও রাইন অঞ্চলকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রবল বিতনটা শুরু হয়। ইতালিও নেপোলিয়ন বোনাপার্ট জয়লাভ করেছে, পোল্যান্ডও দখল করেছে, জার্মানি রাইন অঞ্চলও দখল করেছে। এই রাজ্য মানে বিশেষ করে এই জায়গাগুলোর উপরে কিন্তু বিশেষ করে কারা পাবে সেই নিয়ে কিন্তু সেই নেতাদের মধ্যে একটা কিন্তু বিতর্কের সূত্রপাত হয়েছিল। ফ্রান্স ও ফ্রান্সের বাইরে এই পরিস্থিতি নেপোলিয়নকে কিন্তু উৎসাহিত করে। এবার দেখছে যে যারা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মধ্যেই আবার ঝগড়া ঝামেলা বেঁধে গেছে। নেপোলিয়ন এবারে এইরকম একটা কিন্তু সুযোগ খুঁজছে যে আমি হয়তো আবার ফ্রান্সে ফিরে আসবো, সেরকমই ঘটনা কিন্তু ঘটেছিল। তাহলে পরিস্থিতির সুযোগ নিয়ে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ 1050 জন সৈন্য নিয়ে তিনি ফ্রান্সের উপরে আক্রমণ হানেন। যখন ওই যে বিজয়ী শক্তিবর্গ ছিল তাদের মধ্যে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই রকম পরিস্থিতিতেই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট আবার 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ 1050 জন সৈন্য নিয়ে তিনি ফ্রান্সের উপরে আক্রমণ হানলেন এবং তিনি রাজধানী প্যারিসের অভিমুখে যাত্রা করলে কৃষক এবং সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানায়। দেখো, কৃষক এবং সাধারণ মানুষ, নেপোলিয়ন বোনাপার্ট প্রথম দিকে তিনি তো দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং ফ্রান্সের বুকে বিভিন্ন ধরনের সুশাসন এবং বিভিন্ন সংস্কার কার্য করেছিলেন। তাহলে এরকম তার বেশ কিছু সাপোর্টারও কিন্তু ছিল। তো সেই সমস্ত কৃষক এবং সাধারণ মানুষ কিন্তু তাকে আবার অভ্যর্থনা জানাচ্ছে। তার বিরুদ্ধে প্রেরিত সেনাবাহিনীও তার পক্ষে যোগদান করে। তিনি ঘোষণা করেন তার স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্য হলো দেশত্যাগী অভিজাতদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা। আমরা দেখেছিলাম অষ্টদশ লুইয়ের রাজত্বকালেতে এই অভিজাতরা আবার দেশে ফিরে এসেছে। ফিরে এসে আবার তারা কি করেছে ঘটনাটা পড়লাম যে তারা আবার দাবি করছে আমাদের যে সম্পত্তিগুলো আমরা রেখে চলে গিয়েছিলাম সেগুলোকে আমাদের আবার রিটার্ন দিতে হবে, ফেরত দিতে হবে। তাহলে এই অভিজাতদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা। তাহলে যারা স্বদেশী বলছে তার স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যই হলো তিনি কিন্তু এই তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা জনমানসে কিন্তু তিনি ছড়িয়ে দিচ্ছেন। অভিজাত বর্গের হাত থেকে আবার ফ্রান্সকে রক্ষা করতে হবে, কৃষকদের জমির মালিকানার সত্ত্ব নিশ্চিত করা এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি স্থাপন ও বিদেশি শত্রুর হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা। সমস্ত ধরনের ঘটনাগুলোই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট যখন আবার এলবা দ্বীপ থেকে ফ্রান্সের অভিমুখে যাত্রা করেছিলেন সেই সময় কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল।
যে ফ্রান্সকে রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? অভিজাতদের হাত থেকে। আবার জনগণের কাছে এই বার্তা দিচ্ছে যে কৃষকদের জমির মালিকানা সত্ত্ব নিশ্চিত করা যায়, কৃষকরা যাতে তাদের একদম 100% তারা মালিকানার যে অধিকার, সেই জমির যে অধিকার পায় সেটা তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষেত্রে ফ্রান্সের ভিতরে যে একটা গোলযোগ পরিস্থিতি ছিল, সেই গোলযোগ পরিস্থিতিটাকে সামাল দেয়া। পাশাপাশি বলা হচ্ছে কি যে বিদেশি শত্রুর হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা। বিদেশি শত্রুবর্গ আমরা দেখেছিলাম যে প্যারিসে কিন্তু অলরেডি প্রবেশ করে গিয়েছিল। তিনি নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন। আবার নেপোলিয়ন বোনাপার্ট 1815 সালে ফ্রান্সে এসে তিনি আবার সম্রাট দাবি করছেন। এরপরে দেখো 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ তিনি প্যারিসে প্রবেশ করেন। 1820 খ্রিস্টাব্দের 20 মার্চ, এই তারিখটা ভালো করে মনে রাখতে হবে যে 1815 সালের 20 মার্চ এলবা দ্বীপ থেকে আবার তিনি ফ্রান্সে প্রবেশ করলেন। ফ্রান্সের যে জায়গা তার নাম হচ্ছে প্যারিস। এই প্যারিসই ছিল কিন্তু ফ্রান্সের রাজধানী, এখনো কিন্তু আছে। এই সময় তিনি মোট 100 দিন, মানে 20 মার্চ থেকে 29 জুন, মোট টোটাল 100 দিন কিন্তু এই 100 ডেজ তিনি কিন্তু রাজত্ব করেছেন। তাহলে 1815 সালের 29 জুন পর্যন্ত তারও সাম্রাজ্যটা টিকে ছিল, বলছে ক্ষমতায় ছিলেন। এই ঘটনায় 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। 2 নম্বরের প্রশ্ন আসে, 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝো? তাহলে নেপোলিয়ন বোনাপার্ট 1815 সালে 20 মার্চ এলবা দ্বীপ থেকে ফিরে এসে 29 জুন পর্যন্ত এই 100 দিন রাজত্ব করেছিলেন। এই ঘটনা ইতিহাসে 100 দিবসের রাজত্ব নামে পরিচিত, বা 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। তাহলে 100 দিন রাজত্ব করলেন। 29 জুনের পরের ঘটনাটা কি এবার আমরা দেখব। এরপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। কোথায় ওয়াটারলু অবস্থিত? ওয়াটারলু একটা জায়গা যেটা হচ্ছে বেলজিয়াম। ইউরোপের ককপিট বলা হয়। জিকে টাইপের প্রশ্ন তোমাদের দিয়ে রাখলাম, তোমাদেরও প্রশ্ন দিতে পারে। ইউরোপের ককপিট কাকে বলা হয়? না, বেলজিয়ামকে বলা হয়। তাহলে সেই যে ওয়াটারলু যুদ্ধ ঘটেছে, ওয়াটারলু যুদ্ধ ঘটনা সম্পর্কে আমরা পড়ছি যে নেপোলিয়নের আগমন সংবাদ পাওয়া মাত্র মিত্রপক্ষের প্রতিনিধিরা, মানে নেপোলিয়ন বোনাপার্ট আবার যখন ফ্রান্সে প্রবেশ করছে, আর তখন কিন্তু যারা মিত্রবর্গ ছিল তারা নিজেদের মধ্যে ঝামেলায় কিন্তু একটা ব্যস্ত ছিল। তো এরকম নেপোলিয়নের আগমনের সংবাদ পাওয়া মাত্র মিত্রপক্ষের প্রতিনিধিরা নিজেদের বিবাদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাকে বাধা দিতে অগ্রসর হলেন। মিত্রপক্ষ 3 দিক থেকে ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করে। শেষ পর্যন্ত 1815 খ্রিস্টাব্দের 18 জুন ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন, এর আরো একটা নাম আছে আর্থার ওয়েলেসলি। এই ডিউক অফ ওয়েলিংটনের আরো একটা নাম আমরা বলছি কি আর্থার ওয়েলেসলি। সময়কালটা 1815, তারিখটা 18 জুন। এই তারিখেতে তাহলে ডিউক অফ ওয়েলিংটন কোথাকার? না, ব্রিটিশ একজন সেনাপতি ছিলেন। আর প্রাশিয়ার সেনাপতি, মানে প্রাশিয়া এবং রাশিয়ার যুগ্ম বাহিনীর প্রধান ছিলেন ব্লুকার। এই ব্লুকারের হাতে তিনি ওয়াটারলু যুদ্ধে, ব্যাটেল অফ ওয়াটারলু, তিনি যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছেন। নেপোলিয়ন কোন যুদ্ধে তিনি তার চিরজীবনের মতন পরাজয় বরণ করলেন? সেই যুদ্ধটার নাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। ওয়াটার কোথায় অবস্থিত? ওয়াটারলু যুদ্ধ বেলজিয়ামে অবস্থিত। এই যুদ্ধে নেপোলিয়নের প্রায় 37,000, ব্রিটেনের 13,000 আর প্রাশিয়া 6,000 সেনা নিহত হয়। এটা বড় যুদ্ধতে যেখানে নেপোলিয়ন বোনাপার্ট একদম সরাসরি তিনি পরাজয় বরণ করছেন। এই যে ওয়াটারলু যুদ্ধে, তাহলে নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধের নাম কি? উত্তরটা হবে ওয়াটারলু যুদ্ধ। কত সালে হয়েছিল? 1815 সালের 18 জুন। কোন সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিল? ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন। আর কে? প্রাশিয়া এবং রাশিয়ার যুগ্ম সেনাবাহিনীর প্রধান ব্লুকার। তাহলে তাদের নেতৃত্বে নেপোলিয়ন বোনাপার্টের পতন ঘটে গেল। এবার দেখো নেপোলিয়নের নির্বাসন মৃত্যু। আবার নেপোলিয়ন বোনাপার্টকে কিন্তু নির্বাসনে পাঠিয়ে দেয়া হচ্ছে। কোথায় নির্বাসনে পাঠিয়ে দেয়া হচ্ছে? সেই জায়গাটার নামও আমরা পড়ব। এবং তিনি তার শেষ জীবনে যে জায়গাটাই কাটিয়েছিলেন সেখানেই কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যাচ্ছেন। নেপোলিয়নের নির্বাসন ও মৃত্যু সম্পর্কে আমরা দেখে নিই যে শেষ পর্যন্ত তিনি 15 জুলাই ব্রিটিশ নৌশক্তির কাছে আত্মসমর্পণ করেন। 1815 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তাকে ফ্রান্স থেকে 5,000 মাইল দূরে মধ্য আটলান্টিকের এই যে হেলেনা দ্বীপ, এই সেন্ট হেলেনা দ্বীপেতে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। আর 1815 সালে তাকে সেন্ট হেলেনা দ্বীপে পাঠানো হলো। 1815 থেকে
1821, মাত্র এই 6টা বছর তার শেষ জীবন তিনি কাটিয়েছিলেন সেন্ট হেলেনা দ্বীপেতে। আর 1821 সালের 5ই মে মাত্র 52 বছর বয়সে, কত বছর নেপোলিয়ন বোনাপার্ট মারা যাচ্ছেন? 52 বছর বয়সে মারা যান। সেখানেই তার কিন্তু মৃত্যু ঘটে, তিনি চির নিদ্রায় শায়িত হয়ে গেলেন। এবং তাকে মানে সেন্ট হেলেনা দ্বীপে তাকে যে জাহাজে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই জাহাজটার নাম ছিল বেলরোফন। এই বেলরোফন জাহাজে করে নেপোলিয়ন বোনাপার্টকে, যেখানে ওয়াটারলু যুদ্ধের পরেতে সেন্ট হেলেনা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং 1821 সালের 5ই মে কর্কট অর্থাৎ ক্যান্সার রোগে বিশেষ করে নেপোলিয়ন বোনাপার্ট মারা গিয়েছিলেন। এই ছিল নেপোলিয়ন বোনাপার্টের ওয়াটারলু যুদ্ধের বিবরণ। এর পরের যে বিষয়টা সেটা আসছে তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, নেপোলিয়নের পতনের কারণগুলি লেখো। তাহলে ওভারঅল নেপোলিয়ন কিভাবে তার পতন ঘটলো সেই পতনের বিবরণগুলো সম্পর্কে আমরা দেখব। একটা দেখবে বিশেষ করে একটা কবিতা আছে, সে কবিতাটা যদি আমরা পড়তে যাই এবং সেখানে বলা হয়, দম্ভ যেখানে লোলুপ দৃষ্টি, আয়োজন সেখানে অফুরন্ত, আর পতন সেখানে অবশ্যম্ভাবী। উত্থানের পর পতন এটাই তো কালের নিয়ম, আর নেপোলিয়নের পতনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। সেটা নেপোলিয়ন হোক আর যে কোনো সাম্রাজ্যই হোক, সবারই কিন্তু উত্থান ঘটেছে আর সবারই কিন্তু পতন ঘটবেই, এটাই কিন্তু সেই কালের নিয়ম। তো নেপোলিয়ন বোনাপার্টও তার পতন কিন্তু ঘটে গিয়েছিল। এই যে নেপোলিয়ন বোনাপার্ট 1799 সালে কনসুলেন শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি তার রাজত্ব কিন্তু শুরু করেছিলেন, আর 1814 সালে তার পতন ঘটে গিয়েছিল। তাহলে দীর্ঘ 15 বছর এই রাজত্বতে তিনি একদিকে ফ্রান্স তথা ইউরোপের বুকে, ইতিহাসের বুকে তিনি যে পরিচিতি লাভ করেছিলেন, পাশাপাশি তিনি কিভাবে তার বিভিন্ন সিদ্ধান্ত তাকে পতনের মুখে ঠেলে দিয়েছিল সেই পতনের বিবরণগুলো আমরা দেখব। যে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্তা, কিন্তু নিয়তির পরিহাসে একসময় তারও পতন ঘটে। শুধু নেপোলিয়ন বোনাপার্ট নয়, সবারই কিন্তু পতন কিন্তু ঘটেইছে। 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি স্বাক্ষরের পর থেকেই নেপোলিয়নের পতন ক্রমশ ঘনিয়ে আসে। হঠাৎ করে কি টিলসিটের সন্ধি হয়ে গেছিল? না, নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের একটা সন্ধি বা চুক্তি হয়েছিল। এই সন্ধি বা চুক্তিটার নাম তোমরা তৃতীয় ক্লাসে পেয়েছিলে। সেই চুক্তিটার নাম ছিল টিলসিট বা টিলজিটের সন্ধি। তো সেই টিলসিটের সন্ধি 1807 সালে হঠাৎ করে হয়ে গেল? না, 1807 সালেই কিন্তু ফিনল্যান্ডের যুদ্ধ হয়েছে। 1807 সালে ফিনল্যান্ডের যুদ্ধ হয়েছে। এই ফিনল্যান্ডের যুদ্ধের পরেতেই কিন্তু 1807 সালেতেই কিন্তু এই টিলসিটের সন্ধি স্বাক্ষর হয়েছিল। তাহলে টিলসিটের সন্ধির পর থেকেই কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের, কারণ শুধু টিলসিটের সন্ধি নয়, 1805 সালে সেই বিখ্যাত ব্রিটিশ সেনাপতি হিরোশিয়া নেলসনের কাছে যখন ট্রাফালগারের নৌযুদ্ধে তিনি পরাজয় বরণ করলেন, সেই সময়কাল থেকে নেপোলিয়নের পতনটা ধাপে 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 কিন্তু আগিয়ে আসছিল। তো নেপোলিয়ন বোনাপার্ট তার পতনের কারণের মধ্যে 1 নম্বর বলেছে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। নেপোলিয়ন বোনাপার্টের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষাটা এতটাই বেশি পরিমাণে ছিল যে তার পতনকে কিন্তু ত্বরান্বিত করেছিল। যে নেপোলিয়নের উচ্চাকাঙ্ক্ষা ছিল সীমাহীন, তিনি নিজেকে অপরাজয় বলে মনে করতেন এবং তার সামরিক বাহিনীর কার্যকারিতা সম্পর্কে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন। নেপোলিয়ন 6,20,000 সেনাবাহিনী নিয়ে একটা সেনাবাহিনী গঠন করেছিলেন, যে সেনাবাহিনীটার নাম ছিল গ্র্যান্ড আর্মি। রাশিয়ার যুদ্ধে পুরোপুরি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছিল। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট এই যে একটা বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিল, যে কোনো রাজাই তার মধ্যে কিন্তু একটা গর্ব বোধ হবে, নেপোলিয়নের মধ্যেও কিন্তু হয়েছিল। তার এই যে উচ্চাকাঙ্ক্ষা নেপোলিয়ন বোনাপার্টের পতনকে ত্বরান্বিত করেছে। তার ফলে তিনি ইউরোপের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অন্ধ হয়ে একই সঙ্গে বিভিন্ন শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তেন। পরের কারণ বলা হচ্ছে সাম্রাজ্যের দুর্বল ভিত্তি। সাম্রাজ্যের দুর্বল ভিত্তি বলতে যেটা বোঝানো হয়েছে যে নেপোলিয়নের সাম্রাজ্যের ভিত্তি ছিল দুর্বল, সামরিক শক্তির জোরে প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য প্রতি জনগণের আন্তরিক সমর্থন ছিল না। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট তিনি যে বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিলেন, সেই সেনাবাহিনীর মাধ্যমে তিনি একের পর এক রাজ্য বা একের পর এক দেশগুলো কিন্তু জয়লাভ করেছিলেন, কিন্তু জনগণ এই যুদ্ধ সম্পর্কেই কিন্তু জনগণ কখনোই সমর্থন করেই না পৃথিবীর ইতিহাসে। তাহলে জনগণ কিন্তু নেপোলিয়নের প্রতি আস্থা রাখতে পারেনি। পাশাপাশি বলা হচ্ছে তিনি যুদ্ধের মাধ্যমে যেসব জাতিকে ফ্রান্সের অন্তর্ভুক্ত করেন
সেসব জাতি নেপোলিয়ান ও ফরাসি শাসনকে অত্যন্ত ঘৃণার চোখে কিন্তু দেখতো। নেপোলিয়ান বোনাপার্ট বিভিন্ন দেশগুলোতে বিশেষ করে ফরাসি বিপ্লবের যে ভাবধারা, সেই ভাবধারা কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেই ফরাসি বিপ্লবের ভাবধারা বা ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু সাধারণ মানুষকে, ফ্রান্সের মানুষকে তো দেয়নি, ইউরোপের অন্যান্য দেশের মানুষকে দেবার কোনো প্রশ্নই নেই। তৃতীয় নম্বরে বলা হচ্ছে স্বৈরতন্ত্র। তাহলে নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু যেমন ইচ্ছা শাসন কার্য তিনি পরিচালনা করেছেন, তাহলে এটাই তার পতনের এটাও একটা কিন্তু কারণ। তাহলে নেপোলিয়ান ইউরোপের জনগণকে বংশানুক্রমিক স্বৈরাচারী শাসকদের হাত থেকে মুক্তির আশ্বাস দিলেও পরবর্তীকালে তিনি নিজেই সেসব দেশে সীমাহীন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে আমরা যে বিবরণগুলো পড়েছিলাম, তিনি যে সমস্ত রাজ্যগুলো জয় করেছিলেন, সেই রাজ্যগুলো জয় করে সেখানকার যারা রাজা ছিল তাদেরকে বা সেখানকার যারা শাসক ছিল তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছিলেন, ঠিক। কিন্তু সেখানে সেই দেশের কোনো শাসককে সেখানে কিন্তু সুযোগ আর দেননি। তার নিজের যারা আত্মীয় স্বজন ছিল, জোসেফ বোনাপার্ট থেকে শুরু করে, মুরা থেকে শুরু করে সবাইকেই কিন্তু সেই সমস্ত জায়গাতে তিনি বসিয়েছিলেন। তারা নিজের ইচ্ছা মতো তিনি শাসন কার্য করে তিনি গড়ে তুলেছিলেন। তিনি বাস্তবে ফ্রান্সকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেন, ফলে তার তার বিরুদ্ধে তীব্র জনমত কিন্তু গড়ে ওঠে। তারা নেপোলিয়ান বোনাপার্টের এই যে স্বৈরতন্ত্র, এই স্বৈরতন্ত্র কিন্তু বেশি দিন টিকে থাকেনি। তাহলে তার এই স্বৈরতন্ত্র গড়ে তোলার জন্যই কিন্তু তার পতনকে ত্বরান্বিত করেছিল। 4 নম্বর যে কারণটা হচ্ছে সাম্রাজ্যের বিশালতা। নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সকে তো রাজত্ব করেছে, তারপর পাশাপাশি যুদ্ধ জয়ের মাধ্যমে যে বিশাল তিনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেই সাম্রাজ্যকে লক্ষ্য দেওয়ার মতো বা সেই সাম্রাজ্যকে পরিচালনা করার মতো নেপোলিয়ানের কিন্তু সেই জায়গাটা তৈরি ছিল না। যে নেপোলিয়ানের সুবিশাল সাম্রাজ্য নিজের কর্তৃত্ব স্থায়ী করার জন্য যে সংগঠন গড়ে তোলা দরকার ছিল, সেদিকে নেপোলিয়ান বিশেষ নজর দেননি। ফলে বিশাল সাম্রাজ্য তার নিয়ন্ত্রণ ক্রমশ শিথিল হয়ে যায় এবং সাম্রাজ্যের বিশালতা তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এত বড় ফ্রান্স তো রয়েছে, পাশাপাশি এই যে ইউরোপের অধিকাংশ যে রাষ্ট্রগুলো তিনি জয় করেছেন, তাহলে এত বিশাল একটা তার যে সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন, সেই রাজ্যকে পরিচালনা করার মতন, তার সাম্রাজ্যকে পরিচালনা করার মতন যে সংগঠন বিশেষ করে গড়ে তোলা প্রয়োজন ছিল, সেই নেপোলিয়ান বোনাপার্ট সেই জিনিসটা কিন্তু তিনি তৈরি করেননি। তিনি যুদ্ধ জয়ের উপরেই তিনি আস্থা রেখেছিলেন। ফলে নেপোলিয়ানের এই সাম্রাজ্যের বিশালতার জন্যই বলছে পতনের কিন্তু তার পতন হয়েছে। পরের কারণ কি বলা হচ্ছে, স্পেনীয় ক্ষত। আমরা স্পেনীয় ক্ষত আমরা দেখেছিলাম আইবেরি উপদ্বীপ বা উপদ্বীপের যুদ্ধ, সেখানে পড়তে গিয়ে নেপোলিয়ান বোনাপার্ট তিনি কি করেছেন, যে পর্তুগালকে আক্রমণ করতে গিয়েছিলেন মহাদেশীয় অবরোধ প্রথা পর্তুগাল না মানার জন্য, যার ফলে আবার কি হয়, পর্তুগাল আক্রমণের পরেতে আবার নেপোলিয়ান বোনাপার্ট যখন স্পেনের উপর দিয়ে তিনি আসছিলেন, তার সেনাবাহিনী আবার স্পেন আক্রমণ করেছে। এই স্পেন আক্রমণ করতে গিয়েই কিন্তু তার পতনকে কিন্তু ডেকে এনেছিল। সে নেপোলিয়ান বোনাপার্ট নিজেও কিন্তু বলেছেন যে স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে। সে স্পেনীয় ক্ষত সম্পর্কেও এখানে আমরা বর্ণনা পাবো, যে স্পেনীয় ক্ষত বা স্পেন আক্রমণ করতে গিয়ে নেপোলিয়ানের পতনকে কিন্তু তিনি তার নিজের পতনকেই তিনি ডেকে এনেছিলেন। পোপের সঙ্গে বিরোধ। খ্রিস্টান জগতের সর্বোচ্চ যিনি ধর্মীয় গুরু, তিনি হচ্ছেন পোপ। পোপের সঙ্গেও তার বিরোধের কারণে কিন্তু ইউরোপের অনেক যারা খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, তারা কিন্তু মনে প্রাণে মেনে নিতে পারেনি। পোপের রাজ্যেও নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু জয়লাভ করেছিলেন। তাহলে নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ কার্যকর করতে গিয়ে রোমের শাসক পোপকে বন্দী করে তার রাজ্য দখল করলে ইউরোপের ক্যাথলিক ধর্মাবলম্বীরা নেপোলিয়ানের উপর প্রবল ক্ষুব্ধ হচ্ছে। এটাও কিন্তু একটা নেপোলিয়ানের পতনের কারণ। পাশাপাশি নেপোলিয়ানের পতনের উল্লেখযোগ্য যে দিক, সেটা হচ্ছে মস্কো অভিযান। রাশিয়া আক্রমণ করতে গিয়ে নেপোলিয়ান বোনাপার্ট যেখানে ব্যর্থ হয়েছিলেন, যে রাশিয়াই মহাদেশীয় অবরোধ প্রথা মানতে, মানে এক কথায় বলতে গেলে এই মহাদেশীয় অবরোধ প্রথাই কিন্তু নেপোলিয়ানের পতনকে কিন্তু ডেকে এনেছে। তাহলে রাশিয়াই মহাদেশীয় অবরোধ প্রথা মানতে অস্বীকার করলে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করে 1812 খ্রিস্টাব্দে, আমরা ঘটনা কিন্তু পড়েছিলাম। তো সেখানে তার মহান সেনাদল, সেই মহান সেনাদলের নাম ছিল মহামতি সেনাদল বা গ্র্যান্ড আর্মি বা গ্রাঁদ আর্মি। বেশিরভাগ সৈন্য তীব্র শীত, খাদ্য, পানীয় জলের অভাবে, মহামারী এবং রুশ গেরিলা সৈন্যের আক্রমণে মারা যায়। নেপোলিয়ানের যেখানে পতন ঘটে যায়। পাশাপাশি কি বলা হচ্ছে, ইংল্যান্ডের নৌশক্তি। 8 নম্বর যে কারণ বলা হচ্ছে, যে ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হয়েছে। সমুদ্রের রানী কাকে বলা হয়? ইংল্যান্ডকে বলা হয়।
তাহলে কোনোভাবেই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডকে নৌযুদ্ধে পরাজিত করতে পারেনি। সমুদ্রের রানী কাকে বলা হয়? ইংল্যান্ডকে। ট্রাফালগার ও নীল নদের নৌযুদ্ধে ইংল্যান্ড ফরাসি নৌবহরের যে ক্ষতি করে তা ফ্রান্স আর পুনরুদ্ধার করতে পারেনি। আমরা জানি ট্রাফালগারের নৌযুদ্ধ হয়েছিল 1805 সালের 21শে অক্টোবর, আর নীল নদের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। তাহলে এই দুই যুদ্ধে ইংল্যান্ড কিন্তু একটা বড় সড়ো ফরাসিদের যে নৌবাহিনী, সেই নৌবাহিনীর উপর কিন্তু আঘাত এনেছিল। সেটা কিন্তু আর নেপোলিয়ন বোনাপার্ট পরে কিন্তু সেটা আর শক্তিশালী সেভাবে করতে পারেনি। এই নিজের সেনাবাহিনী মানে নৌশক্তিকে শক্তিশালী করার জন্যই কিন্তু আমরা পড়েছিলাম যে তিনি স্পেন আক্রমণ করেছিলেন। স্পেনকে আক্রমণ করারও একটা টার্গেট ছিল, তার লক্ষ্য ছিল কিন্তু যে স্পেনকে যদি আমি পরাজিত করতে পারি তাহলে স্পেনের যে শক্তিশালী নৌবহর স্পেনীয় আর্মাডা, তার মাধ্যমে ফ্রান্সের যে নৌবাহিনী সেটাকে মজবুত করা যাবে, শক্তিশালী করা যাবে। তাহলে ইংল্যান্ডের নৌশক্তির কাছে নেপোলিয়ন বোনাপার্ট বারবারই কিন্তু পরাজিত হয়েছে, সেটা আর তিনি পূরণ করতে পারেনি। এই নৌশক্তির অভাবেও কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের কিন্তু পতন হয়েছে। পাশাপাশি মহাদেশীয় অবরোধে ব্যর্থতা। নেপোলিয়ন বোনাপার্ট মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকরী করতে গিয়ে সমগ্র ইউরোপ জয়ের নেশায় তিনি মেতে উঠেছিলেন। এই প্রথাটাকে তিনি কার্যকরী করতে গিয়ে তার যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা ছিল পুরো সমগ্র উপকূল বিভাগ, সমুদ্র পথটাকে যেখানে চারিদিক থেকে সেনাবাহিনী দিয়ে ঘিরে তোলা, যার ফলে তবেই কিন্তু ইংল্যান্ডকে পরাজয় বরণ করা সম্ভব হতো, কিন্তু সেটা নেপোলিয়নের পক্ষে হয়নি। এই মহাদেশীয় অবরোধের ব্যর্থতা বলা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের পতনকে ডেকে এনেছে। আমরা জানি মহাদেশীয় অবরোধ প্রথা 1806 থেকে 1810 পরপর 4টে ডিক্রি তিনি জারি করেছিলেন। বার্লিন ডিক্রি থেকে শুরু করে, মিলান ডিক্রি থেকে শুরু করে, ওয়ার্স এবং ফন্টেনব্লু ডিক্রি, সেই ডিক্রি জারির মাধ্যমে মহাদেশীয় অবরোধ প্রথা তিনি কার্যকরী করতে গিয়েছিলেন। কিন্তু তিনি কার্যকরী করতে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এই যে বিবরণগুলো রয়েছে, একই সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধে, কোনো দেশ মানতে পারেনি। বিভিন্ন দেশের সঙ্গে ইংল্যান্ডের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই বাণিজ্যিক সম্পর্ক তারা কখনোই ছিন্ন করতে পারে না। তো এই কারণেই কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। ফলে নেপোলিয়নের অবরোধের পাল্টা অস্ত্র হিসেবে আবার ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ড আমরা দেখেছিলাম অর্ডার্স ইন কাউন্সিল কিন্তু জারি করেছিল। ফলে মহাদেশীয় অবরোধ প্রথা স্বাভাবিকভাবে ব্যর্থ হয়ে যায়। তাহলে এই ছিল নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণ। পাশাপাশি 10 নম্বর যে কারণটা দেখানো হচ্ছে, তোমরা যে কোনো 5টা বা 6টা-7টা কারণ করতে পারো, বিশেষ করে 5টা-6টা কারণ তোমাদের করতে হবে। শক্তিজোট গঠন। নেপোলিয়ন বোনাপার্ট বরাবরই প্রায় একাই কিন্তু বেশিরভাগ কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কয়েকটা ছোটখাটো যুদ্ধ ছাড়া বাকি কিন্তু যে সমস্ত বড় বড় যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্টকে একাই অংশগ্রহণ করতে হচ্ছে। আর নেপোলিয়ন বা ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু একাধিক শক্তিজোট গঠন হয়েছিল। তাহলে সেই শক্তিজোট যে গঠন, যে শক্তিজোট গঠন বলে যে পয়েন্ট রয়েছে, যে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইউরোপের এই 4টি বৃহৎ শক্তি নেপোলিয়নের বিরুদ্ধে শক্তিজোট গঠন করলে তার পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। চতুর্থ শক্তিজোট ওয়াটারলু যুদ্ধে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নকে পরাজিত করলে তার পতন যেখানে ঘটে। নেপোলিয়নের পতনের কারণগুলো আলোচনা করা হলো। ভালো করে তোমরা পতনের কারণটা কিন্তু পড়ো। পাশাপাশি যে মুক্তিযুদ্ধের কথা আমরা পড়লাম, যে নেপোলিয়নের বোনাপার্টের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এবং শেষ তার বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে ওখানে লিপজিগের যুদ্ধটাও তোমরা কিন্তু পড়বে। আজকের ক্লাস এই পর্যন্ত। কোনো সমস্যা থাকলে তোমরা জানাবে। ধন্যবাদ।